সবাইকে আসসালামু আলাইকুম এবং আমাদের ভিডিওতে আসার জন্য ধন্যবাদ। আহ, আজকে আমাদের সাথে আছে ফাইসুল ভাই, যাকে ছাড়া এই ভিডিওগুলো বানানো পুরোপুরি অসম্ভব হতো। তাই আজকে আমরা একটা বিশেষ কারণে ভিডিও বানাচ্ছি। আজকে আমরা আমার একজন প্রিয় ব্যক্তি, যিনি হচ্ছেন দ্য ডেইলি শো উইথ ফখরুল, ASM ফখরুল ইসলাম। উনার একটা ভিডিওর সাথে আমরা দ্বিমত পোষণ করে আহ, এই ভিডিওটা বানাচ্ছি। আহ, এখন উনি আমার ব্যক্তিগতভাবে একজন পছন্দের মানুষ এবং ফাইসুল ভাইয়েরও পছন্দের মানুষ। আমি উনার ভিডিও এবং ডক্টর জাহেদের ভিডিও, দুজনের ভিডিও আমরা নিয়মিত দেখি এবং মনে করেন যে পিনাকি বা ইলিয়াস যাদের কথা আমরা বলি, এদের চেয়ে উনার ভিডিও এবং ডক্টর জাহেদের ভিডিও, এই দুজনের ভিডিওর মান অনেক বেটার হয়, কারণ এখানে কোনো এজেন্ডা থাকে না, এখানে কোনো প্রোপাগান্ডা থাকে না। উনি একটা নিউট্রাল অবস্থা থেকে, আনবায়াসড অবস্থা থেকে ফেয়ার অ্যাসেসমেন্ট করে ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করে। এই জন্য আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু তার মানে এই না যে সে সমালোচনার ঊর্ধ্বে, তার মানে এই না যে আমরা তার সাথে দ্বিমত হলে এটা ঠিকভাবে প্রেজেন্ট করব না। আমি মনে করি যে ফখরুল সাহেবের সাথে যদি আমাদের দ্বিমত থাকে, এটা আরো বেশি স্ট্রংলি প্রেজেন্ট করা উচিত, কারণ না হলে আমাদের একটা বায়াস সৃষ্টি হয়ে যেতে পারে। আর কোনো বায়াস সৃষ্টি হওয়া ভালো জিনিস না। এখন কাউকে যদি আপনার সমালোচনার ঊর্ধ্বে উঠে ফেলেন, তাইলে আহ, এর পরিণতি খারাপ ছাড়া ভালো হবে না। এখন আহ ফখরুল সাহেবের ব্যাপারে আমরা একটু ইনফরমেশন দিয়ে নেই। আমি যতদূর জানি, হি ইজ আ ডাবল PhD হোল্ডার। একটা হচ্ছে ওশানোগ্রাফির উপর আর একটা হচ্ছে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এর উপর। এবং উনি ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড কেমিস্ট্রির উপর আন্ডার গ্র্যাড একটা ডিগ্রি নিয়েছেন। তারপর বিদেশে যে ওশানোগ্রাফি এবং নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছেন। আহ, এবং উনি ডাবল PhD হোল্ডার এবং উনি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটিতে একবার ওশানোগ্রাফি ডিপার্টমেন্টে জয়েন করার চেষ্টা করেছিলেন, কিন্তু বিভিন্ন পলিটিক্স এর কারণে তাকে নিয়োগ দেওয়া হয় নাই। এবং এটার জন্য উনি ভুক্তভোগী হয়েছেন এবং আবার উনি USA তে ব্যাক চলে গেলেন এবং ওইখানে যথেষ্ট, মানে হি ইজ ডুইং গ্রেট। একজন সায়েন্টিস্ট হিসাবে উনি যথেষ্ট সাকসেসফুল। উনি এখন নিউক্লিয়ার রিঅ্যাক্টর ডিজাইন করেন, আমি যতদূর জানি। তো এখানে বোঝা যাচ্ছে যে ওনার মেধার কোনো অভাব নেই। এবং হতে পারে যে আমরা যে ক্রিটিসিজমটা প্রেজেন্ট করছি সেটা হইতে পারে ইনভ্যালিড। এই জন্য আমি আশা করব যে, ইনফ্যাক্ট আমি স্ট্রংলি রিকোয়েস্ট করব ফখরুল ইসলামকে, উনি যেন আমাদের ভিডিও রেসপন্স করেন। যদিও ফাইসল ভাই চ্যানেলটা ওনার তুলনায় এখন অত বেশি বড় হয় নাই, কিন্তু আমি মনে করি যে রেসপন্ড করা উচিত। কারণ যদি আমরা কোনো কিছু বলে থাকি, অথবা যদি সঠিক জিনিসও বলে থাকি, সেটা আমি মনে করি যে অ্যাকনোলেজ করা উচিত, বা ভুল করে থাকলে সেটা ধরায় দেওয়া উচিত। আর বেশি কথা না বাড়ায় আমরা ফাইসল ভাইয়ের কাছে চলে যাই। তো ফাইসল ভাই, আমরা মূল ভিডিওটা শুরু করার আগে আপনি একটু ফখরুলের ব্যাপারে দুই একটা কথা বলেন, যে আপনার কি ইমপ্রেশন, তারপর আমরা মূল ভিডিওতে চলে যাই। জি, আপনাকে ধন্যবাদ। আমার ইমপ্রেশন হচ্ছে, আমি তো ওনার ভিডিও নিয়মিত দেখি। যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওনার ভিডিওর যেটা পজিটিভ দিক, সেটা হচ্ছে উনি আনবায়াসড অবস্থায় কথা বলার চেষ্টা করেন এবং কোনো মব উনি লালন করার চেষ্টা করেন না। এক কথায় মব থেকে দূরে থাকার চেষ্টা করেন। তো আমি এটাকে খুবই অ্যাপ্রিসিয়েট করি। এবং ওনার ভিডিওগুলো, মানে এক কথায় আই লাইক হিজ ভিডিওস, বাট কিছু পয়েন্ট একটু আমার কাছে বিরক্তি লাগে, সেগুলো আমি বলবো। ওগুলো যদি উনি একটু অ্যাভয়েড করতে পারেন, আমার মনে হয় ওনার কন্টেন্টগুলো আরো বেশি এঙ্গেজিং এবং আরো বেশি এনজয়েবল হবে। যে উনি কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছেন, ওই যে তৃতীয় মাত্রাতে জিল্লুর রহমান সাহেব, একজন মুজিব হত্যাকারী, আহ, আহ, রশিদ আব্দুর রশিদ নামের, আহ, উনার ইন্টারভিউ প্রকাশ করেছেন। আহ, এবং ওই ইন্টারভিউতে মানে আব্দুর রশিদ সাহেব উনি বলেছেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা মানতে সমস্যা নেই, এবং ওনার স্বাধীনতা, মানে 71-এর, মানে সরি, 1971 যে আমরা ভিক্টরি পাইলাম, তার পূর্বে, মানে স্বাধীনতার পূর্বে, আহ, মানে আমাদের ইন্ডিপেন্ডেন্সের পূর্বে যে আহ, মুজিবের রোলটা ছিল, সেটা নিয়ে কোয়েশ্চেন করা যাবে না, এবং যারা করে তাদের কোনো এজেন্ডা আছে, তারা হচ্ছে ছোট মন মানসিকতার পরিচয় দিচ্ছে। এই ধরনের কিছু একটা কথা বলেছে। এবং ফখরুল সাহেব এটাকে সমর্থন করেছেন, আহ, এবং সমর্থন করে উনি একটা বক্তব্য দিয়েছেন। এই জন্য উনার ভিডিওর কিছু সময় আমরা প্লে করতেছি।
এখন এরকম অনেক আমরা যদি পিস টুগেদার করি যারা তখনকার সমসাময়িক তাদের সকলের বক্তব্য একটা জামাতিও বলবে না। এখনকার সময়ের একটা জামাত ইসলামের লোকের আমি লক্ষ্য করছি যে এটা বলতে গেলে বুক খাপে বা বলে না কখনো শেখ মুজিবুর রহমানের ভূমিকাকে ডিসরেসপেক্ট করে মুক্তিযুদ্ধের সময়ের। প্রত্যেকটা মানুষ আমি যাদের সাথে কথা বলছি ম্যান অফ ইন্টিগ্রিটি, যারা মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের অবিসংবাদিত ভূমিকাকে একটা অন্য লেভেল অন্যরকম উচ্চতা দেয়, সেইটাকে এখন এসে টার্নিশ করার চেষ্টা করতেছে কিছু লোক। কর্নেল রশিদের ভাষায় যারা হচ্ছে ছোট মন মানসিকতার পরিচয় দিচ্ছে এগুলা করে, যারা এখন এগুলা করতেছে আবার আজকে থেকে 50 বছর পর কিন্তু তাদের যেই পীর আউলি আছে তাদেরকে এভাবে করে আরেক প্রজন্মে এসে এরকম করে অপমান অপদস্থ করবে। হ্যাঁ, গীতাপুরের সুটকেস নিয়ে রেডি হয়েছিল পালানোর জন্য, এগুলা বলবে। তাজউদ্দিন আহমেদের ছেলে থেকে শুরু করে তাজউদ্দিন আহমেদের মেয়ে থেকে শুরু করে সকলে মুক্তিযুদ্ধের সাথে। আপনারা দেখলেন যে উনি বলল 71 এর পূর্বে মানে স্বাধীনতার পূর্বে মুজিবের রোলকে এখানে আপনার কোয়েশ্চেন করার কোনো লজিক্যাল কারণ হইতে পারে না, এবং যারা করে তারা ছোট মন মানসিকতার পরিচয় দিতেছে। এবং আসলে স্বাধীনতার পরে যা করছে ওইটা নিয়ে আমরা সমালোচনা করতে পারি, কিন্তু স্বাধীনতার আগের রোলটাকে সমালোচনা করা আসলে উচিত না। এটা হইতেছে যে কি বলবো, যে এটা একটা ছোট মন মানসিকতার পরিচয়। কিন্তু আমি ওনার সাথে স্ট্রংলি ডিসঅ্যাগ্রি করি এই বিষয়ে, উইথ অল ডিউ রেসপেক্ট। কারণ হচ্ছে যে এখন উনার লজিক ঠিক আছে একদিক দিয়ে, যে মুজিবের যে হত্যাকারী সে বলতেছে যে আহ মুজিবের স্বাধীনতার পূর্বের রোলকে বা স্বাধীনতার ঘোষক হিসাবে যে রোলটা প্লে করছে সেটা নিয়ে কোশ্চেন করা যায় না। মুজিবের হত্যাকারী এটা বলতেছে, তার মানে নিশ্চয়ই এটা আপনার গ্রহণ করতে হবে। কারণ মুজিবরে নিয়ে হত্যাকারী তো ভালো কথা বলার কথা না, যদি না সেটা সত্যি আনডিবেটেবল হইতো। তো সেই দিক দিয়ে যুক্তিটা ঠিক আছে, কিন্তু এখানে আরেকটা ঝামেলা আছে। ঝামেলাটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখা হয়েছে কিনা? না, আমার সাথে ব্যক্তিগতভাবে বা কোনো ক্লোজ দেখা সাক্ষাৎ হয়নি। তবে দুটা ইনসিডেন্ট হতে পারে যখন না আমার সাথে কোনো পরিচয় ওনার সাথে কোনো সময় ছিল না। আপনি দেখলেন এখানে কি বলা হলো, এখানে কর্নেল রশিদ আব্দুর রশিদ উনি বলছেন যে মুজিবের সাথে ওনার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না, কোনোদিন দেখাও হয়নি। তো এখানে এটা একটা ক্রিটিক্যাল কথা, এখানে এটা একটা ঝামেলা সৃষ্টি করে। ঝামেলাটা কি? তো আপনি একদিক দিয়ে ওনার কথাকে ওয়েট দিতেছেন, কারণ হচ্ছে যে এবং এটা সঠিক যে আপনি ওয়েট দিতেছেন কারণ মুজিবের হত্যাকারী হয়ে সে মুজিবের কে অ্যাপ্রিসিয়েট করতেছে। কিন্তু অন্যদিক দিয়ে একটা নেগেটিভ ওয়েট দিতে হবে, কারণ সে আসলে মুজিবের সাথে কোনোদিন দেখা করেনি, মুজিবকে গভীরভাবে চিনে নাই। তো সে আসলে জানার কথা না যে আসলে মুজিবের মোটিভেশনটা কি ছিল, বা সে আসলে স্বাধীনতা চাইছে কি চায় নাই। আহ এখন আপনি যে বলেন যে মুজিবের স্বাধীনতার ঘোষক হিসাবে যে রোলটা সেটা আমরা প্রশ্নবিদ্ধ করি, এটা ছোট মন মানসিকতার কারণে। আমি মনে করি যে এটা ছোট মন মানসিকতার কারণে না, এবং এই প্রশ্নবিদ্ধ আমরা করতেছি না, এই প্রশ্নবিদ্ধ তারাই করতেছে যারা মুজিবকে ব্যক্তিগতভাবে চিনতো এবং তার সাথে গভীরভাবে ইন্টারঅ্যাক্ট করছে, তার মোটিভেশন সম্পর্কে জানতো, তার সাথে গভীরভাবে চলাফেরা করতো, এবং তাদের রাজনীতি সম্পর্কে তাদের একটা ভালো আইডিয়া ছিল, যাদের অ্যাডভাইস মুজিব নিত। তো তারাই তার রোলটাকে বিতর্কিত করছে। এখানে আমি অথবা ফাইসল ভাই অথবা ইলিয়াস পিনাকি এরা কোনো ফ্যাক্টর না। তো এখন এরা কে কে, আমি দুইজনের নাম বলতেছি, একজন হচ্ছে মেজর ডালিম, আরেকজন হইতেছে যে আপনার আসম আব্দুর রব। এখন মেজর ডালিমকে এটা তো আশা করি চিনায় দেওয়া লাগবে না। তো মেজর ডালিম হইতেছে একটা বই লেখছেন যে আমি মেজর ডালিম বলছি, এটা বাংলাদেশে ব্যান্ড, কিন্তু এখন শেখ হাসিনার পতনের পর এটার অডিও বুক গুলো আপনার ইউটিউবে পাওয়া যাইতেছে। তো আমি মেজর ডালিম বলছি, এটার 4 নাম্বার পর্ব হচ্ছে আপনার ইতিহাস বিকৃতি ও মহাপলায়ন। জাতির এই ক্রান্তিলগ্নে অনেক অনুরোধ এবং আকুতি জানানো হয় শেখ মুজিবকে সশস্ত্র জাতীয় মুক্তি সংগ্রামে নেতৃত্ব দেওয়ার জন্য, কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে জাতিকে মৃত্যু এবং অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়ে কাপুরুষের মতোই তিনি কারাবরণ করে চলে যান পশ্চিম পাকিস্তানে। আত্মরক্ষার জন্যই অনন্যপায় হয়ে শান্তিপ্রিয় বাঙালি অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হয়। প্রতিরোধ সংগ্রামে নেতৃত্বদানে অসম্মত শেখ মুজিব বলেছিলেন, আমি গণতন্ত্রের রাজনীতি সারা জীবন করেছি, অস্ত্রের রাজনীতিতে আমি বিশ্বাস করি না। এ কি পরিহাস! সমগ্র বাঙালি জাতি যার কথায় বিশ্বাস করে অকাতরে প্রাণ দিয়েছে তাকে মেনে নিয়েছে একমাত্র নেতা হিসেবে। দীর্ঘ সংগ্রামে চরম। তো এখানে কি বললো দেখেন, এখানে মেজর ডালিম বলতেছে যে
শেখ মুজিব চাইলে আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে লিড দিতে পারতো, কিন্তু সে অনেকটা ইচ্ছাকৃত ভাবে পাকিস্তানিদের কাছে ধরা দিছে। তো এখন ফখরুল এটা শুনে এখন মনে করেন না হাসতে হাসতে মাটিতে গড়াবে যে এটা এটা নিয়ে ফখরুল অনেক সময় ফান করে যে আমরা বলি যে মুজিব নাকি লাগেজ টাগেজ রেডি করে পাকিস্তানে চলে গেছে, কিন্তু বাস্তবতা কিন্তু ওইটারই কাছাকাছি, ইচ্ছা করে ধরা দিছে। এটা মেজর ডালিম বলতেছে, আমার কথা না। তো মেজর ডালিম এটা কেন বলতেছে এটাতে আমরা পরে আসতেছি। এই প্রমাণটা কি, মেজর ডালিম কেমনে জানলো যে মুজিব ইচ্ছা করে ধরা দিছে? তার জানার একটা ভালো সোর্স ছিল, সেটা পরে আসতেছি, ঠিক আছে। কিন্তু এখানে মেজর ডালিম যে শেখ মুজিবকে চাচা চাচা করে ডাকতো, যার ওয়াইফ নিম্মি চৌধুরী, শেখ মুজিব নিম্মি চৌধুরীকে তার নিজের মেয়ের মতো ট্রিট করতো, সেই ব্যক্তি মানে শেখ মুজিবের সাথে গভীরভাবে ইন্টারেক্ট করছে, সেই ব্যক্তি বলতেছে যে শেখ মুজিব ইচ্ছা করে ধরা দিছে, তার স্বাধীনতায় লিড দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। এটা হলো প্রথম সমস্যা, ঠিক আছে। এই বিষয়ে আমরা আসতেছি। ফখরুল সাহেব এখনই ভিডিও অফ করে দেন না, এখানে আমরা আরো প্রমাণ দিব, মানে মেজর ডালিমের বই থেকে যে সে এটা কিভাবে জানলো, এটা পরে আসতেছি। বিশ্লেষণ করার ফুরসত কারো ছিল না। দেশ স্বাধীন হওয়ার পর 1971 সালের 26শে মার্চ কালুরঘাট থেকে প্রচারিত স্বাধীনতার ঘোষণা সম্পর্কে সরকার এবং আওয়ামী লীগের তরফ থেকে পর্যায়ক্রমে কয়েকটি কাহিনী প্রচার করা হয়। প্রথম গল্পটি ছিল 25শে মার্চ দিবাগত রাতে গ্রেপ্তারের পূর্বক্ষণে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরীকে টেলিফোনে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা বাণীটি পাঠিয়েছিলেন, কিন্তু সামরিক অভিযানের প্রাক্কালে সরকার সকল প্রকার টেলিফোন যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। অতএব ওই গল্প ধোপে টেকেনি। দ্বিতীয় গল্পে বলা হয় ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামের বন্দরে অবস্থানরত একটি অস্ট্রীয় জাহাজের ক্যাপ্টেনকে স্বাধীনতার ঘোষণা জানানো হয়। ওই ক্যাপ্টেন নাকি জনাব জহুর আহমেদকে শেখ মুজিবের সেই বাণী পৌঁছে দিয়েছিলেন। চট্টগ্রামের কোনো নোঙ্গর করা জাহাজের সাথে ঢাকায় বসে ওয়্যারলেস সংযোগ প্রতিষ্ঠা করা কোনোভাবেই তখন সম্ভব ছিল না, কারণ ওই সময় চট্টগ্রাম বন্দরে ইপিআর এবং বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈনিকদের সাথে পাক বাহিনীর লড়াই চলছিল। তাছাড়া ঢাকার ওয়্যারলেস সেন্টার সহ সবগুলো যোগাযোগ কেন্দ্র তখন পুরো মাত্রায় খান সেনাদের অধীনে, সুতরাং এই গল্প সারহীন প্রমাণিত হয়। শেষ গল্পে বলা হয় চট্টগ্রাম ইপিআরকে জানানো হয়েছিল সারা দেশে স্বাধীনতার ঘোষণা বা বাণী প্রচারের জন্য। স্বাধীনতার যুদ্ধের ইতিহাস নামক প্রকাশনায় এই কাহিনীটি নথিবদ্ধ করা হয়েছে, কিন্তু একটুখানি যুক্তি দিয়ে বিশ্লেষণ করলেই বোঝা যায় এই কাহিনীটিও আষাঢ়ে গল্প মাত্র। প্রথমত, ঢাকার সাথে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ মাধ্যমগুলো টেলিফোন, টেলিগ্রাফ, ঢাকা বেতার, ওয়্যারলেস সমস্তই তখন সম্পূর্ণরূপে পাক বাহিনী নিয়ন্ত্রণে। এবার দেখা যাক ঢাকা ইপিআর এর মাধ্যমে চট্টগ্রাম ইপিআরকে নির্দেশ পাঠানোর প্রশ্নটি। ঢাকা ইপিআর যদি শেখ মুজিবের নির্দেশে স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামে পৌঁছাতে পারে, তাহলে ঢাকা ইপিআর থেকেই তো সারা বাংলাদেশে ওই ঘোষণা প্রচার করার জন্য বলা যেত। তাছাড়া সবারই জানা ছিল ঢাকা ইপিআর এর হেডকোয়ার্টার এবং পিলখানা সিগন্যাল সেন্টারে 23শে মার্চেই আর্মি দখল করে নিয়েছিল। তারপরও কথা থাকে, চট্টগ্রামের ইপিআর এর দায়িত্বে ছিলেন তখন বাঙালি তরুণ অফিসার ক্যাপ্টেন রফিকুল ইসলাম। যে সমস্ত বাঙালি অফিসারদের সাথে একত্র হয়ে মেজর জিয়াউর রহমান 26শে মার্চ রাতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন, তাদের মধ্যে ক্যাপ্টেন রফিক ছিলেন অন্যতম। পরবর্তী পর্যায়ে 1 নং সেক্টরে তিনি যুদ্ধ করেন। স্বাধীনতার পর তাকে হঠাৎ করে সেনাবাহিনী থেকে অবসর দেওয়া হয়। মুক্তিযুদ্ধের উপর ক্যাপ্টেন রফিক একাধিক গ্রন্থ লিখেছেন, কিন্তু কোথাও তিনি স্বাধীনতার ঘোষণা বাণী ঢাকা থেকে পাবার ব্যাপারে কিছু লেখেননি। কেন? সর্বোপরি স্বাধীনতার ঘোষণা সত্যি সত্যি ঢাকা থেকে পাঠানো হয়ে থাকতো, সেই ক্ষেত্রে মেজর জিয়া তার প্রথম ভাষণে নিজেকে অস্থায়ী সরকার প্রধান হিসেবে ঘোষণা দিয়েছিলেন কোন যুক্তিতে? তারপরও প্রশ্ন থাকে, চট্টগ্রাম আওয়ামী লীগের তো আচ্ছা, এটা শুনলেন, তো এখন এটা দেখলেন যে স্বাধীনতার পর আওয়ামী লীগ অনেক কাহিনী রটানোর চেষ্টা করছে যে 25শে মার্চ নাকি মুজিব টেলিফোনের মাধ্যমে জহুরুল আলম চৌধুরী নাকি কারে ফোন দিয়ে স্বাধীনতার ঘোষণা দিছে, তারপর নাকি ওয়্যারলেস দিয়ে স্বাধীনতার ঘোষণা দিছে কোন যুদ্ধ জাহাজের ক্যাপ্টেনকে, তারপর সেই ক্যাপ্টেন নাকি জহুরুল আলম চৌধুরীকে মেসেজ পাঠাইছে। তারপর কি লেখছে যে ঢাকা ইআরপি থেকে নাকি হইতেছে যে চট্টগ্রাম ইআরপি তে মেসেজ পাঠাইছে। তারপর এগুলো একে একে করে ডিবাঙ্ক করছে মেজর ডালিম নিজেই। তারপর এই একই জিনিসগুলা, এই একই গুজবের কথা আপনি আমার ফাঁসি চাই, এটা হচ্ছে মতিউর রহমান রেন্টু লেখছে এই বইটা, এই বইটাতেও খুঁজে পাবেন। এবং মতিউর রহমান রেন্টুও আপনার এটা যথাযথভাবে এটা যুক্তি খণ্ডন করে এটা ভুল প্রমাণিত করে দিছে। তো এটা একটা পুরোপুরি গুজব, এর কোনো প্রমাণ নাই যে 25শে মার্চ বা 24শে মার্চ এটা মুজিব কোনো টেলিগ্রাম বা ফোনের মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিচ্ছে। এটা আওয়ামী লীগের একটা বানানো কাহিনী। তাই আমার প্রশ্ন হইতেছে, যদি এটা এতটাই আনডিবেটেবল হইতো, এটা এতটাই যদি মনে করেন যে পরিষ্কার হইতো যে মুজিবই হইতেছে যে স্বাধীনতার ঘোষক, তার যে মোটিভেশন,
যে আদৌ স্বাধীনতা চাইছে কি চায় না, এটা যদি একেবারে ক্লিয়ার থাকতো, এটাতে যদি কোনো সন্দেহের অবকাশই না থাকতো, এটা যদি কোনোভাবে প্রশ্নবিদ্ধ করার সুযোগই না থাকতো যে সেই হইতেছে স্বাধীনতার ঘোষক, সেই হইতেছে জাতির পিতা, তাকে বাদে অন্য কাউকে বলা যাবে না, বা তাকে বাদে অন্য কাউকে ক্রেডিট দেওয়া যাবে না স্বাধীনতার ঘোষণা হিসাবে, এবং সে সত্যি সত্যি স্বাধীনতা চাইছে, মানে প্রশ্ন করার কোনো অবকাশ নাই, এটা যদি এতটাই ক্লিয়ার হইতো, তাহলে এই গুজব ছড়ানোর দরকারটা কি ছিল? এত কষ্ট করে গুজব ছড়ানোর তো দরকার ছিল না। তো সবাই তো বলতো যে হ্যাঁ 7ই মার্চে স্বাধীনতার ঘোষণা দিছে, মানে স্পিচে যদি ক্লিয়ার কাট থাকতো যে সে আসলে স্বাধীনতা চাইছে, ক্লিয়ার কাট একটা স্বাধীনতার বক্তব্য হইতো, এটা যদি কোনো প্রশ্ন করার অবকাশ না থাকতো, তাহলে আলাদাভাবে এই গুজবটা কেন ছড়ানো হইলো যে 25-এ নাকি, সরি 24-এ নাকি 25শে মার্চে মুজিব টেলিগ্রামে করে নাকি কাকে বার্তা দিছে স্বাধীনতার? এই গুজবটা ছড়ানোর তো কোনো দরকার ছিল না, এটা তো কোনো প্রমাণ নাই, এটা তো হাস্যকর একটা বিষয়। এটা তো মানে নিজেকে হাসির পাত্র বানানো। তো এই দাবিটা এই মিথ্যা রুমারটা, এই গুজবটা কেন ছড়ানো হইলো? এই গুজবটা ছড়ানোর তো কোনো প্রয়োজন ছিল না। তো এটা হলো 2 নাম্বার কথা। এখন আর একটু সামনে আগানোর আগে আমরা যে প্রথম কথাটা বললাম যে মুজিব ইচ্ছা করে ধরা দিছে, তো আমার প্রশ্ন হলো যে মেজর ডালিম এটা জানলো কিভাবে যে ইচ্ছা করে ধরা দিছে? কাল রাত্রির প্রত্যক্ষ সাক্ষী খালাম্মা, নিম্মি এবং বাপ্পি 25শে মার্চের আর্মি অপারেশন এবং এর ভয়াবহ পরিণামের জীবন সাক্ষী। তাদের বর্ণনা লোমহর্ষক এবং এক করুণ উপাখ্যান। ফেব্রুয়ারির শেষে মা অর্থাৎ খালাম্মা কলকাতা থেকে ঢাকায় আসেন। উদ্দেশ্য দেশের অবস্থা দেখে শুনে প্রয়োজন হলে আমাকে এবং নিম্মিকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরে যাবেন। 25শে মার্চ রাত প্রায় 10টা অবধি তিনি শেখ সাহেবের বাসাতেই ছিলেন। 32 নং ধানমন্ডি থেকে লালবাগের বাসে ফেরেন প্রায় রাত 10:30টায়। বাসায় ফেরার পর সবাই তাকে ধরে বসলাম, নেতা কি বললেন? মা শুকনো বিচলিত কণ্ঠে জবাব দিলেন, নেতাকে অনেক করে বোঝানোর পরও তিনি আন্ডারগ্রাউন্ডে যেতে রাজি হলেন না। পার্টির নেতা, কর্মীরা, ছাত্রনেতারা, অন্যান্য অনেকেই আসন্ন সামরিক অভিযান সম্পর্কে শেখ মুজিবকে সতর্ক করে দিয়ে অনুরোধ জানিয়েছিলেন, পাক বাহিনী যদি জনগণের উপর ঝাঁপিয়েই পড়ে তখন জনগণের পাশে থেকে প্রতিরোধ সংগ্রামে তিনি তাদের নেতৃত্ব দেবেন, সেটাই তাদের প্রত্যাশা। কিন্তু শেখ মুজিবুর রহমানের এক কথা, তিনি গণতন্ত্রে বিশ্বাসী, অস্ত্রের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। পাক বাহিনী নিরীহ জনগণের উপর শ্বেত সন্ত্রাসের স্টিম রোলার চালিয়ে দেবে, এই ধারণা সম্পর্কেও তার দ্বিমত ছিল। তিনি উপস্থিত সবাইকে বলেছিলেন প্রয়োজনবোধে সামরিক জান্তা তাকে বন্দী করবে, কারণ তাদের বিরোধ তার সাথে। কিন্তু অনেকেই যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিল যে বর্তমানের দ্বন্দ্ব শুধু সামরিক জান্তা ও শেখ মুজিবুর রহমানের মধ্যে সীমাবদ্ধ নয়। আজকের দ্বন্দ্ব সামরিক জান্তা এবং বাংলাদেশের জনগণের মধ্যে। এই সত্যকে অস্বীকার করা হবে মারাত্মক ভুল। বাংলাদেশের প্রতিটি মানুষ আজ স্বাধীনতার জন্য উন্মুখ, যে কোনো ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত। এক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব হবে তাদেরকে সংগঠিত করে যে কোনো অবস্থায় মোকাবেলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকা। সামরিক অভিযানের মোকাবেলায় প্রয়োজন বোধে অস্ত্র হাতে তুলে নিতে হতে পারে। এর জন্য মানসিকভাবে নেতৃত্ব এবং জনগণকে তৈরি থেকে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া উচিত। এতেই কমবে সার্বিক ক্ষয়ক্ষতি, জনগণ ছিনিয়ে নিতে পারবে তাদের ঈপ্সিত স্বাধীনতা। কিন্তু শেখ মুজিব কোনো যুক্তি গ্রহণ করলেন না। তার শেষ কথা, 27শে মার্চ দেশব্যাপী হরতাল পালিত হবে, এই কর্মসূচি ঘোষণা করে তিনি সবাইকে বিদায় করলেন। ঘোষণার সাথে এটাও তিনি বলেছিলেন, পাক বাহিনীর আক্রমণের ভয় যারা করেন তারা গোপন আস্তানায় গা ঢাকা দিতে পারেন। সেদিন রাতে যারা 32 নং ধানমন্ডিতে সমবেত হয়েছিলেন তারা তার নেতিবাচক মনোভাব হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন। তার ঘোষণা শোনার পর মাও ফিরে এসেছিলেন চিন্তিত মন নিয়ে। তো এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে দেখেন, এটা সরাসরি যারা মুজিবের সাথে ওই দিন কথা হয়েছে, মানে 25শে মার্চের কালো রাত্রের আগের দিন, মানে সরি আগের রাত, সেখানে মেজর ডালিমের শাশুড়ি মানে নিম্মি চৌধুরীর মা, যাকে মেজর ডালিম আম্মা বলে ডাকতো মোস্ট প্রবলি, হ্যাঁ আম্মা নাই খালাম্মা বলতো, আম্মাই বলতো। যাই হোক, তো এখানে নিম্মি চৌধুরীর মা শেখ মুজিবের সাথে সরাসরি দেখা করতে গেছে। দেখা করতে যে কি বললো যে উনিও গেছেন এবং মুজিবের কাছের লোকজন, হ্যাঁ তারা যে মুজিবকে বোঝানোর চেষ্টা করতেছে যে আপনি আন্ডারগ্রাউন্ডে চলে যান যাতে আপনাকে অ্যারেস্ট না করতে পারে পাকিস্তানি সেনারা, এবং আপনি জানেন পুরো জনগণকে লিড দিতে পারেন এই যুদ্ধের মধ্যে, কারণ জনগণের একজন লিডার দরকার। কিন্তু মুজিব তাদের অ্যাডভাইসকে 2 পয়সার দাম দিল না। সে বললো কি আমি অস্ত্রের রাজনীতিকে বিশ্বাস করি না, আমি নর্মাল রাজনীতিতে বিশ্বাস করি, মানে গণতন্ত্র রাজনীতি বিশ্বাস করি, কিন্তু অস্ত্রের রাজনীতিকে বিশ্বাস করি না। এবং ওখানে যারা যারা ছিল সবাই মুজিবের কাছের লোক, সবাই মোটামুটি ভালো পলিটিক্স বুঝে, মুজিবের কাছের লোক। তাদের কাছে মনে হলো যে
হায় হায়, এটা কি পরিহাস! সবাই হতাশ হয়ে গেল এটা শুনে। তো আমার কথা হইলো যে মুজিব যে ইচ্ছা করে ধরা দিছে, এটার পর তো আর সন্দেহ থাকার কথা না। এখানে সরাসরি একজন সাক্ষীর কথা আমরা এখানে প্রেজেন্ট করতেছি। নিম্মি চৌধুরীর মা, মানে মেজর ডালিমের শাশুড়ি, মানে মেজর ডালিমের ওয়াইফের মাদার, মানে মাদার ইন ল। মেজর ডালিমের মাদার ইন ল এটা বলতেছে যে মুজিব এই কথা বলছে, এবং তখন দলের সবাই তাকে এটা বোঝানোর চেষ্টা করতেছিল যে না, আপনি ধরা দিয়েন না, আপনি আন্ডারগ্রাউন্ডে যান। মুজিব ইচ্ছা করে আন্ডারগ্রাউন্ডে যায়নি। তো সে নাকি বন্দুকের রাজনীতিতে বিশ্বাস করে না। মানে কি, স্বাধীনতা যুদ্ধে সে চায়নি। বন্দুকের রাজনীতি বিশ্বাস করে না মানে কি? মানে এটা আমার বানানো কথা না যে মুজিব যে লাগেজ প্যাক করে যে রেডি রাখছে, রেডি ছিল, এটা হইতেছে যে এটা আমার বানানো কথা না, এটা কারো বানানো কথা না, এটা হইতেছে যে বাস্তব কথা। এটাতে যথেষ্ট একটা মানে আই উইটনেস আছে, এবং এটা অবশ্যই সিরিয়াসলি নিতে হবে। এটা হাইসে উড়ে দেওয়ার কথা না। এবং এই একই টাইপের কথা আপনার ওই যে আমার ফাঁসি চাই, মতিউর রহমান রেন্টু এই বইটা লেখছে, ওইখানেও একই কথা লেখা আছে। এবং অ্যাডিশনালি মতিউর রহমান রেন্টু হইতেছে যে আহ, আপনার শেখ হাসিনার পিএ ছিল, ঠিক আছে, মানে পার্সোনাল পিএ নাকি পিএস, পার্সোনাল সেক্রেটারি অর সামথিং। যাই হোক, উনি বলছে যে শেখ হাসিনা নাকি বলছেন যে পাকিস্তানি আর্মিরা ওনাকে অনেক সুন্দরভাবে নিয়ে ওখানে অনেক সুন্দর আপ্যায়ন করছে, এবং শেখ হাসিনা নাকি প্রতিনিয়ত পাকিস্তানি আর্মিদের প্রশংসা করতো এবং বাঙালি মুক্তিযোদ্ধাদের গালাগালি করতো, বুঝছেন? তো এখান থেকে আমরা যথেষ্ট প্রমাণ পাই যে শেখ মুজিব আপনার ইচ্ছা করে ধরা দিছে, বুঝছেন? সো এটা ফেলে দেওয়ার জিনিস না। এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ, অনেক রাজনৈতিক কারণ ছিল। তো আমার কথা হইতেছে যে মুজিব একাই রাজনীতি বুঝে, তো আর কেউ রাজনীতি বুঝে না। মেজর ডালিমা বুঝে না, ওনার দলের লোকজন যে ওনাকে বলতেছিল আন্ডারগ্রাউন্ডে যান, আন্ডারগ্রাউন্ডে যান, ওনারা কেউ রাজনীতি বুঝে না। মুজিব একাই রাজনীতি বুঝে। এটা হলো একটা কথা। এখন লাস্ট বাট নট দ্য লিস্ট, আমরা একটু আসম আব্দুর রব, যে হইতেছে প্রথম বাংলাদেশের পতাকা এমনি ঝুলাইছে, সে তার মানে পতাকাটা আপনার প্ল্যান করছে। মানে বিসিএস এর একটা কমন কোশ্চেন যে প্রথম বাংলাদেশের পতাকাটা আকাশে কে উড়াইছে, এটা হইতেছে যে আসম আব্দুর রব। তো এখন আসম আব্দুর রব মুজিবের ব্যাপারে কি বলে? নির্বাচনের পরেও আওয়ামী লীগের পক্ষ থেকে এবং শেখ মুজিব একটা রাষ্ট্র পাকিস্তানকে রাখার জন্য ইয়াহিয়ার সাথে এবং ভুট্টোর সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করে। কিন্তু ছাত্র সমাজ এবং সমস্ত বাঙালিরা, যুব সমাজ এবং স্বাধীন বাংলা নিউক্লিয়াস এর বিরুদ্ধে, যাতে করে কোনো কিছুতেই ভুট্টোর সাথে ইয়াহিয়ার সাথে শেখ মুজিবের এক রাষ্ট্র পাকিস্তান রাখার জন্য এই পরিকল্পনা কার্যকরী না হয়, তার বিরুদ্ধে সমস্ত কাজ করে যেতে থাকে। 7ই মার্চ প্রথম কিন্তু পতাকাটা আমি শেখ মুজিবকে পল্টন ময়দানে দিয়েছিলাম। কিন্তু সেদিন যখন আমি শেখ মুজিবকে এই স্বাধীন বাংলার পতাকা তাকে দেই, তখন সে জিহ্বা কেটে ধরে। তিনি আমাকে বলেন এটা অনেক বেশি অ্যাডভান্স, জাস্ট টু আর্লি। আমি বলেছিলাম যে এটা আর্লি নয়, দিস ইজ দ্য কারেক্ট টাইম, এটাই সঠিক সময়। আমরা শেখ মুজিবের সাথে রাত 1টায় দেখা করি তার বাসায়, এবং তাকে পরিষ্কার বলে আসি যে আপনি পাকিস্তানের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হন, এটা আমরা চাই না, এবং আপনি চাইলেও কোনো রকম এটা হবে না। আপনার মৃত লাশের উপরেই আপনার আওয়ামী লীগের লোকেরা বিশ্বাসঘাতকতা করে পাকিস্তানিদের সাথে আঘাত করবে। অতএব আপনাকে স্বাধীন বাংলার রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী হতে হবে। আপনি ইয়াহিয়ার সাথে যাই পূর্বে আলাপ করে থাকুন, তার সাথে দেখা করে বলুন যে যুব সমাজ, ছাত্র সমাজ, বাঙালিরা এটা মানবে না, অতএব আমার পক্ষে এটা করা সম্ভব নয়। তাই 24শে মার্চ অনির্ধারিতভাবে মুজিব ইয়াহিয়ার সাথে দেখা করে, এবং তিনি যখন গণভবনে যান দেখা করতে, তখন আমি তার গাড়িতে স্বাধীন বাংলার পতাকাটা জোর করে লাগিয়ে দেই, যদিও ওনার ইচ্ছার বিরুদ্ধে। এবং সেদিন তিনি সর্বশেষ বলে আসেন যে পশ্চিম পাকিস্তান থেকে বাঙালি যে সেনাবাহিনী আছে তাদের বাংলাদেশে পাঠিয়ে দিতে হবে, 2টা কারেন্সি করতে হবে, আলাদা স্টেট ব্যাংক করতে হবে, এমন কিছু দাবি উনি উত্থাপন করেন যেগুলি করলে আসলে পাকিস্তান এক পাকিস্তান থাকে না। দুর্ভিক্ষে আপনারা দেখবেন লক্ষ লক্ষ লোক মারা যায় বাংলাদেশে না খেয়ে। সমগ্র বিশ্ব থেকে বাংলাদেশকে বটমলেস বাস্কেট হিসাবে আখ্যায়িত করা হয়। এবং মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্য হাজার হাজার রাজনৈতিক কর্মীকে হত্যা করে, জাসদের 10,000 কর্মীকে জেলে রাখে, মোশাররফ হোসেনকে হত্যা করে, সিরাজ শিকদারকে হত্যা করে। এই ধরনের রাজনৈতিক হত্যার মধ্য দিয়ে, ফ্যাসিবাদী কায়দায় খবর কাগজ বন্ধ করে দিয়ে, কণ্ঠরোধ করে দিয়ে মৌলিক অধিকার, ফ্রিডম, মানুষের সিভিল রাইট এবং মানুষের ফান্ডামেন্টাল রাইটস এগুলি কাটিল করে দিয়ে মুজিব ক্ষমতা থাকার চেষ্টা করে। আচ্ছা, শুনলেন তো এখন যে মুজিবের কাছের লোক আসম আব্দুর রব, সেই কি বলতেছে যে মুজিবের জোর করে ধাক্কায় ধাক্কায় স্বাধীনতার ঘোষণা দেওয়া হইতে হয়েছে। তার ধাক্কায় ধাক্কায় জেনারেল ইয়াহিয়া ছিল যে ইয়াহিয়া সাথে এবং ভুট্টোর সাথে মিটিং করাইতে হয়েছে যে আমরা আলাদা একটা বাংলাদেশ চাই। এখন সে হইতেছে যে প্রথমে ইয়াহিয়া আর ভুট্টোর সাথে সে
আপনার নেগোশিয়েট করছিল যে না পাকিস্তান যেন এক থাকে। পরে ওই যে ছাত্র রাজনীতিটা, ছাত্রলীগ, তারপর নিউক্লিয়াস, এরা হইতেছে যে যার মধ্যে আসম আব্দুর রব ছিল, তারা হইতেছে বলছে যে না আমরা চাই না যে আপনি দুই পাকিস্তানের প্রধানমন্ত্রী হন, আমরা চাই আপনি স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। ঠিক আছে। আহ তারপর মুজিব অনেকটা বাধ্য হইলো যে এই স্বাধীনতার ঘোষণা দিতে, এবং মুজিব স্বাধীন বাংলাদেশের পতাকা আপনার ওর গাড়িতে লাগাইতে যেত না, আসম আব্দুর রব জোর করে এটা লাগাই দিছে। তো এখানে এখন বলবেন যে আসম আব্দুর রব রাজনীতি বুঝে না, রাইট? কিন্তু সেটা তো না। মানে তাহলে আপনি যদি বলেন যে এখানে অনেক রাজনৈতিক জটিলতা ছিল, এই জন্য মুজিব একটু রিল্যাক্টেন্ট ছিল, এখানে রাজনৈতিক অনেক জটিলতা থাকে, আরে ভাই মুজিব একাই রাজনীতি বুঝে, আর কেউ বুঝে না, তাই না? তো এখানে আমি মাল্টিপল সোর্স থেকে দেখাইলাম আপনাকে, এবং অ্যাডিশনাল সোর্সের জন্য আপনি ওই যে আমার ফাঁসি চেয়ে এই বইটা পড়তে পারেন। তো আপনি অ্যাডিশনাল মানে মাল্টিপল সোর্স থেকে আপনি দেখতেছেন যে মুজিব আসলে স্বাধীনতা আসলে যে চাইছে এটাকে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন, এবং তার যে স্বাধীনতা ঘোষক হিসেবে যে রোল, এটা ঐতিহাসিক ভাবে আপনি প্রশ্নবিদ্ধ করতে পারেন, যে আসলে সে কতটুকু নিজের ইচ্ছায় বলছে, এবং আসলে ওটা আদৌ স্বাধীনতার ঘোষণা কি না। কারণ এখানে লাস্টের স্টেটমেন্ট ছিল জয় বাংলা জয় পাকিস্তান, তারপর কি জয় পাঞ্জাব, আরো হাবিজাবি ছিল। তো এটা আদৌ আপনি স্বাধীনতার ঘোষণা হিসেবে বলতে পারেন কিনা, তার কাছের মানুষে এটা প্রশ্নবিদ্ধ করছে। তো আপনার লজিকটা হ্যাঁ মিলে, যে একজন মুজিব হত্যাকারী মুজিবকে ক্রেডিট দিতেছে, কিন্তু সে যার কথা আপনি শুনতেছেন সে হইতেছে যে মুজিবের সাথে ক্লোজলি ইন্টারেক্ট করে নাই, মুজিবের মোটিভেশন সম্পর্কে তার জানার কথা ছিল না। মুজিব যে ইচ্ছা করে ধরা দিছে এগুলো হয়তো সে জানতো না, এখনো হয়তো জানে না। এবং মুজিব যে জোর করে ধাক্কায় ধাক্কায় এইসব ঘোষণা দেওয়া হইতে হয়েছে, এগুলো হয়তো সে জানতো না, এখন হয়তো জানে না, আমরা অনেকে জানতাম না, এখন আমরা জানতেছি। কারণ এগুলো যেগুলো ব্যান করা বই ছিল সেগুলো আমরা পাইতেছি। তারপর যে আসম আব্দুর রবের বক্তব্য, এগুলো আমরা এখন ইন্টারনেটে দেখতেছি, আগে এগুলো রেকমেন্ডেশন আসতো না। যাই হোক, না আব্দুর রবের ভিডিওটা আসতো, কিন্তু যে মেজর ডালিমের বইটা ছিল না। তারপর আমার ফাঁসি চেয়ে, এটা তো পুরোপুরি ব্যান ছিল। যাই হোক, তাই এটা হইতেছে কথা। এখানে মনে করেন উনার যে স্বাধীনতার ঘোষক হিসেবে রোল, এটা আমি প্রশ্নবিদ্ধ করি নাই, ইলিয়াস প্রশ্নবিদ্ধ করে নাই, পিনাকি প্রশ্নবিদ্ধ করে নাই, এই যে ফাইসুল ভাইও প্রশ্নবিদ্ধ করে নাই, এটা প্রশ্নবিদ্ধ করছিল ওর কাছের লোকরাই। তারপর এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে আমার ফাঁসি চাই যে বইটা লেখা আছে, মতিউর রহমান রেন্টু, সে হইতেছে যে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করছিল কাদের সিদ্দিকের আন্ডারে। কেন? কারণ মুজিবকে হত্যা করা হয়েছিল এই জন্য। সে হইতেছে একজন আহ আসল মুজিব প্রেমিক। সে আপনার এই মুজিবের রোলকে প্রশ্নবিদ্ধ করছে, যে আসলে ওটা স্বাধীনতার ঘোষণা ছিল কিনা। সে যদি ক্লিয়ার কাট স্বাধীনতার ঘোষণা দিয়ে এয়ারপোর্টটাকে ব্লক করতো, তাহলে আর পাকিস্তানি আর্মি বাংলাদেশে আসতে পারতো না, এবং অল্প কয়েকজন যারা যারা ছিল তাদেরকে অ্যারেস্ট করে নিলে হইতো। কিন্তু সে এটা করে না, এই জন্য 7 মার্চ থেকে 25 মার্চ পর্যন্ত ইচ্ছা মতো পাকিস্তানি আর্মি ঢুকছে এয়ারপোর্টের মাধ্যমে, এবং পরে 25 মার্চে তারা হত্যাকাণ্ড চালাইছে। এটা আমার ফাঁসি চাই মতিউর রহমান রেন্টু, ওনার বইয়ের মধ্যে লেখা আছে শুরুর দিকে মোস্ট প্রবাবলি। তা কখনো কোনোদিন পরিষ্কার জানা যায়নি। বিশ্লেষণ এবং সামরিক পরিসংখ্যানে জানা যায় 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে ঘোষণা করতেন এবং সুদূর 12,000 মাইল দূর থেকে আসা পাকিস্তানি সৈন্যদের বন্দী ঘোষণা করে বলতেন, তাহলে পাকিস্তানি সৈন্যদের সাথে বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ এবং জনতার যে লড়াই বা যুদ্ধ হতো, সেই যুদ্ধে মাত্র কয়েকদিনের মধ্যে সামান্য রক্তপাতের বিনিময়ে আমাদের দেশ মুক্ত বা স্বাধীন হতো। 1971-এর 7 মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানি সৈন্যের সংখ্যা এতই নগণ্য ছিল যে পাকিস্তানে পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ সৈন্য বাঙালি সৈন্যদের কাছে অসহায় এবং মুখাপেক্ষী ছিল। আবার এই পাকিস্তানি, পাঞ্জাবি, সিন্ধি, বেলুচ সৈন্যদের অধিকাংশই ছিল অফিসার, যারা যুদ্ধ পরিচালনা করে কিন্তু সরাসরি যুদ্ধ করে না। এই নগণ্য সংখ্যক পাকিস্তানি সৈন্যকে ধরাশয়ী বা পরাস্ত করতে বাঙালি সৈন্য, ইপিআর, পুলিশ এবং 7.5 কোটি জনতা কোনো ক্রমেই সপ্তাহের বেশি সময় লাগতো না। কিন্তু অজ্ঞাত কারণে 7 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবে সরাসরি স্বাধীনতা ঘোষণা না করায় এবং অনির্দিষ্ট সময় নিয়ে পাকিস্তানের কাছে 4টি দাবি বা শর্ত দেওয়ার সুযোগে পাকিস্তান দিবারাত্রি তাদের সৈন্য এবং অস্ত্র বাংলাদেশে এনেছে। 1971 সালের 7 মার্চ পর্যন্ত বাংলাদেশে পাকিস্তানের যত নন বেঙ্গলি সৈন্য ছিল, 7 মার্চ শেখ মুজিবুর রহমানের ভাষণের পরে পাকিস্তান বাংলাদেশে তার সৈন্য এবং অস্ত্রশস্ত্র, গোলাবারুদ বহুগুণ বৃদ্ধি করে। তাই এখানে এগুলা আপনার কনসিডার করতে হবে। তো আপনি যদি হুট করে বলে দেন যে যারা মুজিবের রোলকে কি বলবো যে প্রশ্নবিদ্ধ করে, তারা হইতেছে ছোট মন মানসিকতার পরিচয় দেয়, এটা তো হইতেছে না। এখানে যথেষ্ট ঐতিহাসিক
কারণ আছে যে ওনার রোলটাকে আপনার প্রশ্নবিদ্ধ করার। এখন আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না, এবং আওয়ামী লীগ সম্পর্কে আমার অবস্থান পরিষ্কার। এটা একটা স্বৈরশাসক দল ছিল, এবং বিএনপিকেও আমি পছন্দ করি সেটাও না। আমার কোনো রাজনৈতিক পজিশন নাই, কিন্তু একটা পিওরলি ঐতিহাসিক জায়গা থেকে আমি মনে করি যে মুজিব যে স্বাধীনতার ঘোষক, এটা অ্যাটলিস্ট আহ, এটা অ্যাটলিস্ট ক্লিয়ার ভাবে আমরা মেনে নিতে পারছি না। এটাকে অবশ্যই এটা একটা কোয়েশ্চেনেবল ক্লেম, এবং কোয়েশ্চেন করার জন্য এখানে এটা ডিবেট করার জন্য যথেষ্ট হিস্টোরিক্যাল বেসিস আছে, এটা আমি মনে করি। যথেষ্ট আই উইটনেস এভিডেন্স আছে, এবং ওর কাছের লোকই এগুলো প্রশ্ন তুলছে, এগুলো আমি তুলিনি। তো ফাইসল ভাই, এইটা হইতেছে আমার বক্তব্য। এটা আমি আশা করি যে এটা আমি ক্লিয়ার, মানে কি বলবো, যে পরিষ্কার ভাবে আমি বুঝাইতে পারছি যে আসলে ফখরুলের সাথে আমার ডিসএগ্রিমেন্টটা কোথায়। এখানে আমি একটা কথা বলি, এখানে যে মুজিব ৭ই মার্চের যে ভাষণ, সেখানে সে যে বলেছিল এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এটাকে অনেকে বলে যে এই যে এখানে স্বাধীনতার কথা বলেছে। দেখেন, এরকম কথা তো এই যে আমাদের বর্তমানে যারা রাজনীতিবিদ আছে, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের আগে যখন হাসিনা যখন ক্ষমতায় ছিল, তখন নূর, তারপর হচ্ছে আরো অন্যান্য যে নেতারা ছিল, তারা প্রায় সময় বক্তব্যে কিন্তু এটা বলতো যে আমাদের সংগ্রাম এবার আমরা স্বাধীন করব, এই সে বিভিন্ন কথা বলে না। তো এই কথাগুলো হচ্ছে এরকম রাজনৈতিক একটা বক্তব্য ছিল, আমি মনে করি। ওখানে সে স্বাধীনতা মিন করেনি, যেটা মূল মানে স্বাধীনতার ঘোষণা দিয়ে দিয়েছে, এরকমটা মুজিব ওখানে মিন করেনি। এবং সেটার প্রমাণ আমি আর আপনি ডিসকাশনে একদিন বলেছিলাম, ইন্টারন্যাশনাল নিউজে এটার এখনো ভিডিও ডকুমেন্টারিতে আছে। এই যে কথাটা তো একেবারে স্পষ্ট, যেটা মুজিবের মুখ থেকে বের হলো যে সে ইন্ডিপেন্ডেন্ট বা ইন্ডিপেন্ডেন্স মিন করেনি। তো এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে? তারপরে তো আরেকটা আরেকটা কথা ফাইসল ভাই, হচ্ছে, জি, তো ক্লিপটা এখানে দিয়ে দেন, ক্লিপটা দিয়ে দেন, ওই যে আপনি যে বললেন যে মুজিব এটা বলছে, ওইটা পাইলে দিয়ে দেন। হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। হ্যাঁ, ওইটা দিয়ে দিব। আর হচ্ছে মুজিব যে স্বাধীনতা চায়নি, সে যে দুই পাকিস্তানের শাসক হইতে চেয়েছিল, এটা তার অনেক কর্মকাণ্ড থেকে এটা স্পষ্ট বোঝা যায়। তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, তার বিভিন্ন ধরনের শর্ত, এগুলোর উপর নির্ভর করে আমরা এটা কনক্লুশনে পৌঁছতে পারি যে সে স্বাধীনতা চায়নি, সে চেয়েছিল দুই পাকিস্তানের নেতা হতে। তার আর স্বাধীনতার যে যেটা মতিউর রহমান রেন্টু তার বইতে লিখেছে, যে সাধারণ পাবলিকের মধ্যে স্বাধীনতার একটা চেতনা জেগে উঠেছিল। মানে পাবলিক শুধু চাচ্ছিল মুজিবের মুখ থেকে স্বাধীনতার ঘোষণাটা বের হোক, কারণ পাবলিক মুজিবকে নেতা মেনেছিল। কিন্তু মুজিব সেই ঘোষণাটা তো দেয়নি। যদি ঘোষণা দিত তাহলে তো সেই দিনই যুদ্ধ লেগে যেত। সেদিনই যেটা আপনিও অ্যাড্রেস করেছেন, যে তখনও কিন্তু পাকিস্তানের সৈন্য বাংলাদেশে খুব কম ছিল। মানে পশ্চিম পাকিস্তানের সৈন্য যা ছিল কিছু, ওদেরকে খুব সহজেই নিউট্রালাইজ করা যেত, সহজে ওদেরকে ক্যাপচার করা যেত, এত ক্ষয়ক্ষতি হতো না। 25শে মার্চের যে কালো রাত্রি, এটা আর ঘটতো না। তো এটা সম্পূর্ণ মুজিবের একটা অদূরদর্শিতা, মুজিবের একটা ভুল সিদ্ধান্ত বা তার উচ্চাভিলাষী একটা চিন্তার কারণে এটা ঘটেছে। আদারওয়াইজ ৭ই মার্চের হ্যাঁ, ওই যে ভাষণ, ৭ই মার্চে যদি আপনি এয়ারপোর্টটা ব্লক করা হইতো, এটা মতিউর রহমান রেন্টুর কথা, আমাদের কথা না কিন্তু। যে হ্যাঁ ৭ই মার্চের পর যদি আপনার সাথে সাথে এয়ারপোর্ট ব্লক করতেন, তাহলে কিছুই হইতো না। তো এই 25শে মার্চের জন্য মতিউর রহমান রেন্টু যে শেখ হাসিনার একেবারে কাছের লোক, এবং বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে কাদের সিদ্দিকীর আন্ডারে ইন্ডিয়া থেকে বাংলাদেশে একটা যুদ্ধ চালাইছে, সেই ব্যক্তি বলতেছে কিন্তু, ভাই আমি আর আপনি বলতেছি না কিন্তু, সেই ব্যক্তি 25শে মার্চের জন্য বঙ্গবন্ধুকে ইনডাইরেক্টলি ব্লেম করতেছে, ইনডাইরেক্টলি অথবা ডাইরেক্টলি, যে 7ই মার্চের পর এয়ারপোর্ট কেন ব্লক দেয় না। যদি এটা স্বাধীনতার ঘোষণা হইতো, তাহলে তার উচিত ছিল যে তখনই এয়ারপোর্টটা ব্লক দিতে। তো এটা এমফাসাইজ করার জন্য আমি আরেকবার বললাম আর কি, না, বুঝছেন। সে যদি ওইটা যদি স্বাধীনতার ঘোষণা হতো, তাহলে সেখানে আবার শর্ত কেন? শর্ত দিয়েছে নানা ধরনের। তারপরে এরপরে আবার বৈঠক বসেছিল পাকিস্তানের নেতাদের সঙ্গে, ঠিক না? গোপনে বৈঠক বসেছিল। তো সেগুলো কেন? মানে আপনি যদি ঘোষণা দিয়ে দেন, যেমন আমাদের বাংলাদেশে হাসিনার সঙ্গে কিন্তু ওরা সমন্বয়করা বৈঠকে বসেনি। ওরা বলেছে আমাদেরকে, জেলখানায়ও কি করেছিল ডিবি, আমাদেরকে বলেছিল হাসিনার সঙ্গে বৈঠক করার জন্য, কিন্তু আমরা রাজি হইনি। দ্যাটস মিন আমাদের এক দফা এখন ওকে নামতে হবে। তা আমরা আর ওর সঙ্গে কেন বসবো? তো মুজিব যদি ঘোষণাই দিয়ে দিত, তাহলে উনি আবার ওই নেতাদের সঙ্গে গোপনে বৈঠক কেন বসেছেন? আর পাকিস্তানে কেন চলে গিয়েছেন? উনি তো পাকিস্তানে যাওয়ার কথা না। তারপরে আরেকটা কথা, সেটা হচ্ছে ভাই, আমি যেটা মানে আমি নিজেও সারপ্রাইজড হয়েছি, সেটা হচ্ছে যে ফখরুল ইসলাম উনার নিজেই
ওনার আরেকটা ভিডিওতে, আমি যদি ওটা খুঁজে পাই দিতে পারবো, উনি নিজেই বলেছিলেন যে স্বাধীনতার ঘোষক হচ্ছে জিয়া। এটা আমাদের কাছে বেশি স্পষ্ট, বেশি প্রমাণিত, কারণ এটার অডিও ক্লিপ আছে সরাসরি। আর দ্বিতীয় কথা হচ্ছে, একটা পর্যায়ে জিয়া কিন্তু দুইটা ঘোষণা দিয়েছেন। একটাতে উনি নিজে ঘোষণা দিয়েছেন, পরে আরেকটা দিয়েছেন, সেখানে মুজিবের কথা বলেছেন, অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান, এটা বলেছেন। এটা বলার কারণ হচ্ছে উনি আসলে রাজনৈতিক নেতা ছিলেন, কে মুজিব। কিন্তু জিয়া তো একজন সেনা অফিসার ছিলেন, উনাকে তো কেউ চিনে না, পাবলিক চিনে না। তো ওই হিসেবে উনি এই কথাটা বলেছেন পাবলিককে অনুপ্রাণিত করার জন্য। কিন্তু শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এরকম তো কোনো প্রমাণিত কোনো কিছু নেই, জাস্ট ওই ভাষণ ছাড়া। কিন্তু ওই ভাষণে তো স্পষ্টভাবে কোথাও ঘোষণা দিয়ে দিলাম, তোমরা এখন থেকে এটা করো, এরকম তো কিছু বলা হয়নি। জাস্ট কিছু কথা বলা হয়েছে, তোমরা এটা বর্জন করো, ওইটা বর্জন করো, রেডিওতে যাবে না যদি, সেখানেও কিন্তু যদি আছে। হ্যাঁ, যদি এটা হয় তাহলে এটা করবো না, যদি এটা হয় এটা করবো না। এটা তো স্বাধীনতার ঘোষণা এরকম হয় না ভাই। তো ফখরুল ভাই যেখানে নিজেই উনি বলছিলেন একটা ভিডিওতে, সেখানে আবার উনি হঠাৎ করে এই যে রশিদের এই ভিডিওটা দেখে উনি কনভিন্স হয়ে গেলেন, এটা আমার কাছে সারপ্রাইজিং। আর রশিদের যে ভিডিওটা, এগুলো আমরাও দেখেছি বা আমিও দেখেছি, আমার কাছে ওনাকে অতটা স্মার্ট মনে হয়নি। এবং উনি যুদ্ধে অংশগ্রহণ করেছেন একেবারে শেষের দিকে। এর আগে কিন্তু উনি পাকিস্তানে ছিলেন, মানে পশ্চিম পাকিস্তানে ছিলেন। যুদ্ধের মাত্র কয়েকদিন আগে উনি এসে ইন্ডিয়াতে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। সো উনার কথার থেকে মতিউর রহমান মেন্টু, তারপর মতিউর রহমান রেন্টু, তারপর আব্দুর রব, এদের কথার মূল্যায়ন বা গ্রহণযোগ্যতা অবশ্যই বেশি হবে। ফাইসল ভাই, আমরা তো যে ডিরেক্ট আই উইটনেস এর অ্যাকাউন্ট তো আছে, যে মুজিবরে অনেক বোঝানো হয়েছে যে আপনি ধরা দিয়ে না আন্ডারগ্রাউন্ডে যান, কিন্তু সে এটা সব অ্যাডভাইস উপেক্ষা করছে এবং সবাই হতাশ হয়ে গেছে যে এটা কি করে এই লোক, বুঝছেন না? তারপর তো এখানে তো মনে করেন যে যথেষ্ট সন্দেহ করার জায়গা আছে। তো এটা আমি ফখরুল ভাইকে বলবো যে একটু কনসিডারেশন আন্ডারে নিতে এবং আমাদের ভিডিওটা একটা রেসপন্স করতে। কারণ এটা যদিও আমাদের চ্যানেলটা, মানে ফাইসল ভাইয়ের চ্যানেলটা অনেক মানে আপনার তুলনায় এত বেশি বড় না, কিন্তু আমি মনে করি যে আমাদের আর্গুমেন্টের যথেষ্ট ম্যাটেরিয়াল আছে, সাবস্টেন্স আছে। আপনি যদি একটা ভিডিও না বানাতে চান, এই ভিডিওকে অ্যাড্রেস করে একটা অ্যাটলিস্ট ফেসবুক পোস্ট দেন। আমি মনে করি এগুলা পয়েন্ট অ্যাড্রেস করা দরকার। তাছাড়াও হ্যাঁ, এগুলোই হইতেছে মূল কথা। যে এখন আমি একটা জিনিস বলে রাখতে চাই, যে আমরা মুজিবের হত্যাকারী কাউকে আমরা গ্লোরিফাই করার চেষ্টা করতেছি না, এবং এই ব্যাপারে আপাতত আমরা কোনো মন্তব্য দিচ্ছি না যে এই হত্যা কি প্রয়োজন ছিল নাকি ছিল না, বা এটা ঠিক হয়েছে না ভুল হয়েছে। আমি ব্যক্তিগতভাবে শিশু হত্যাকে সমর্থন করি না। তাই এই ভিডিওর মাধ্যমে আমরা মুজিবের হত্যাকারী কাউকে বড় ছোট দেখানো বা কাউকে গ্লোরিফাই করা এগুলো করছি না। আমরা জাস্ট ঐতিহাসিক দিক থেকে এটা অ্যানালাইসিস করতেছি। ঠিক আছে, আমরা বলতেছি না যে মুজিবের হত্যাকারীরা হিরো অথবা তারা ভিলেন। কিন্তু আমি এটা স্পষ্টভাবে বলবো যে আমি শিশু হত্যাকে সাপোর্ট করি না, এবং ওখানে যে শেখ রাসেলকে হত্যা করা হয়েছে এটা আমি কোনো অবস্থা আর আর যাই হোক না কেন এই জিনিসটা আমি সাপোর্ট করতে পারি না। কিন্তু শেখ রাসেলকে হত্যা করার জন্য দায়ী ছিল হইলো আপনার আজিজুল হক, আজিজুল বাড়ির পাশা নাকি আজিজুল হক পাশা এই নাম ছিল, তার নির্দেশে একজন হাবিলদার যে হত্যা করছে। বাট যাই হোক, আমি এটাকে সমর্থন করতেছি না এবং কাউকে এখানে গ্লোরিফাই করতেছি না। আমরা জাস্ট হিস্টোরিক্যাল অ্যানালাইসিসটা দিতেছি। কারণ আমি মনে করি যে আমি মেজর ডালিম বলছি, এই বইতে যেসব তথ্য আছে এগুলোর সাথে ওই যে আমার ফাঁসি চেয়ে মতিউর রহমানের দুইটার তথ্য কিন্তু একদম খাপে খাপে মিলে যায়। কিন্তু তারা কিন্তু বিপরীত পন্থীর লোক। মেজর ডালিম হলো মুজিব হত্যাকারী এবং মতিউর রহমান রেন্টু হইতেছে মুজিব হত্যা করছে এই জন্য প্রতিবাদে তারা একটা যুদ্ধ করছে। তো দুইজন বিপরীত পন্থীর লোক সিমিলার কথা বলছে। তো আমি এটাকে একটা স্ট্রং হিস্টোরিক্যাল এভিডেন্স হিসাবে দেখতেছি, বুঝলেন? আচ্ছা, তো আরেকটা কথা হচ্ছে এটা যদি আমরা পাই, ভিডিওটা পাবলিশ করার আগে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে মুজিবকে যখন স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা বলা হয়েছিল বা অনুরোধ করা হয়েছিল, তখন উনি বলেছেন যে এটা তো রাষ্ট্রদ্রোহী হয়ে যাবে, পাকিস্তানের শাসকরা আমাকে ধরে ফেলবে, আমি এটা করতে পারবো না, এরকমও একটা কথা বলেছেন। রাইট? আপনি এটা হ্যাঁ, পেয়েছেন? হ্যাঁ। এটা আমি শুনছিলাম, কিন্তু এটা যদি পান অবশ্যই দিয়ে দিবেন, ঠিক আছে? কিন্তু আহ হ্যাঁ, এটা পাইলে দিয়ে দিবেন। তো কিন্তু দ্যাটস এটা মিন, হলো কথা যে হ্যাঁ দ্যাটস মিন উনি হচ্ছে কোনোভাবেই স্বাধীনতার ঘোষণা সরাসরি আহ, কখনো দিতে চাননি এবং দেননি। কারণ যখনই আপনি একটা দেশের স্বাধীনতার ঘোষণা দিবেন, এটা রাষ্ট্রদ্রোহী হবে। রাষ্ট্রদ্রোহী
মামলায় আপনাকে ধরা হবে। যেমন আমাদের সমন্বয়ক এদেরকেও কিন্তু ধরা হতো যদি হাসিনার পতনটা না হতো। তো মুজিবের দরকার ছিল উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে উনি মাঠে থাকা অথবা আত্মগোপনে যাওয়া, ওখান থেকে লিড দেয়া, কিন্তু উনি তো সেটা করেননি, রাইট? আর মতিউর রহমান রেন্টুর তথ্য যদি সঠিক হয়, তাহলে ওই যে 7 মাসের পর এয়ারপোর্টটা যদি খালি ব্লক করতো, তাইলে আর মনে করেন যে যুদ্ধ এত 9 মাস যায় ঠেকতো না। এটা একেবারে মনে করেন যে 25 মাসে কালো রাত্রি অ্যাটলিস্ট হইতো না। এটা মতিউর রহমান রেন্টু বলছে, আমার বানানো কথা না, বুঝছেন? এক্স্যাক্টলি। তো ওই সময় মানে 7ই মার্চের ভাষণের পরে কোনো হুম, সিভিলিয়ান আপনার আসা যাওয়া করতে পারেনি বিমানে, কারণ বিমানের হুম, সিট খালি নেই বলে ওই সময়টাতে শুধু সৈন্য এসেছে, সৈন্য এনে এনে হুম, এখানে জড়ো করেছে এই পুরো সময়টা। তো ওইটা যদি হুম, মুজিব এটা কি লক্ষ্য করেনি? মুজিব যদি স্বাধীনতার ঘোষণা দিয়ে দিত তাহলে এগুলো কিভাবে ঘটলো? স্বাধীনতার ঘোষণার মধ্যে তো এগুলো ঘটতে দেওয়া যায় না, ঠিক না? আচ্ছা ফাসল ভাই, বাট এখানে একটা জিনিস বলে রাখা ভালো যে হুম। আপনার আহ, আমরা এটা ডিনাই করতেছি না যে ওনার স্পিচের কারণে মানুষ অনুপ্রাণিত হয়েছে এবং ওনার স্পিচ একটা ইম্প্যাক্ট ফেলছে এই যুদ্ধের উপর। এটা আমরা ডিনাই করতেছি না, কিন্তু যেটা আমরা প্রশ্নবিদ্ধ করতেছি যে উনি আসলে স্বাধীনতা চাইছে, উনি ইচ্ছা করে ধরা দেয় নাই, এইগুলো আমরা না প্রশ্নবিদ্ধ না করতেছি, বুঝছেন ভাই, না? আমি বলি আমি হ্যাঁ, বলি আমি বলি মুজিবের একটা বিপুল জনপ্রিয়তা ছিল রাজনৈতিক মাঠে, যেমনটা নূরেরও হুম, আছে, বিপি নূরেরও আছে, নাই? ওরও কিন্তু হুম, একটা বিশাল হ্যাঁ, জনসমর্থন আছে, এরকম একটা সমর্থন ছিল। বাট সে কিন্তু প্রথম দিক থেকেই স্বাধীনতার পক্ষে সে অতটা কাজ করেনি, যেমনটা অন্যান্য সিনিয়র নেতারা করেছিল। যেমন ভাসানী ভাসানী কিন্তু হুম, নির্বাচনও বয়কট করেছিল, কিন্তু মুজিব কিন্তু হুম, নির্বাচনে অংশ নিয়েছে। ভাসানী বলেছিল নির্বাচনে লাথিমার, বাংলাদেশ স্বাধীন কর। তো সেখানে মুজিব কিন্তু নির্বাচনে অংশ নিয়েছে। তার মানে এই যে যে মানুষগুলো মুক্তিযুদ্ধের জন্য অনুপ্রাণিত হয়েছিল, আকাঙ্ক্ষিত হয়েছিল হুম, যে যুদ্ধ করব, স্বাধীন করব, ওরা ম্যাক্সিমাম ভাসানী বা অন্যান্য রাজনৈতিক নেতাদের দ্বারা আরো বেশি অনুপ্রাণিত হয়েছিল, যতটা না মুজিবের দ্বারা অনুপ্রাণিত হয়েছে। আমি যেটা মনে করি, মুজিব মূলত নিজের ক্ষমতার জন্য লড়াই করে এসেছে। তবে হ্যাঁ, হুম, সে মাঠে ছিল ভাসানী টাসানি এরা একটা সময় মাঠে কম ছিল, কিন্তু মুজিব হুম, মাঠে ছিল। মাঠে থাকার কারণে তার একটা বিপুল জনপ্রিয়তা ছিল। ওরকম হচ্ছে একটা সংকটময় অবস্থায় মাঠে যে থাকবে তারই জনপ্রিয়তা আসবে, এটা স্বাভাবিক। যেমন এই নূরের কিন্তু একটা সময় হুম, ব্যাপক জনপ্রিয়তা ছিল, যখন ওই যে স্টুডেন্ট প্রোটেস্ট হচ্ছিল, ওই যে নিরাপদ সড়ক বা ইত্যাদি, ওই সময় কিন্তু নূরের ব্যাপক জনপ্রিয়তা। পরে সে কিছু বিতর্কে জড়িত হওয়ার কারণে এখন কিছুটা কমেছে। সেম ভাবে আরো নতুন নতুন অনেক যারা ইয়াং, যে পার্থ বলেন এরকম যারা আছে, এদের অনেক একটা সমর্থন আছে। তো মুজিবেরও এরকম ছিল, বাট দ্যাট ডাজেন্ট মিন যে সে স্বাধীনতার যে আকাঙ্ক্ষাটা মানুষের মধ্যে, এটা মুজিবের কারণে তৈরি হয়েছিল। এটা আমার মানে পয়েন্ট অফ ভিউ। আই ডোন্ট নো অ্যাকচুয়াল সিনারিও। এখানে যদি আপনি লক্ষ্য করেন যে মুজিবের যে স্বাধীনতার রোলটা, হ্যাঁ, হুম, এটা হইতেছে ইন্টারেস্টিংলি ইলিয়াস আর পিনাকির যে এই গণ অভ্যুত্থানের পিছনে ইলিয়াস আর পিনাকির যে রোল, হুম, মুজিবের কিন্তু সেম রোল ওই স্বাধীনতার যুদ্ধে। কেমনে দেন ইলিয়াস আর পিনাকি কিন্তু এই আন্দোলনের সাথে শুরু দিক থেকে ছিল না, শুরুর থেকে ওরা এটাকে কটাক্ষ করছে। আহ, ইলিয়াস বলছে যে এই আপনার কোটা নিয়ে নাচানাচি করেন কেন, এটা হলো সাপের খেলা, আপনাদের সাপের খেলা দেখা দিয়েছে, আপনারা হুজুগে বাঙালি, অস্ত্র ছাড়া কেন গেলেন আন্দোলন করতে, আপনাদের জন্য খুব একটা সিম্প্যাথি নাই, এগুলো ইলিয়াস বলছে। আর পিনাকি তো আপনার সরাসরি এটাকে একটা ভারতের ষড়যন্ত্র, আওয়ামী লীগের নাটক, এবং যারা কোটা আন্দোলনের মূল নেতৃত্ব দিচ্ছে তাদেরকে তো সরাসরি মানে এই লোক কি বলবো যে ছাত্রলীগই ঘোষণা করে দিছে, তাই না? পরে right. এখন তারা হইতেছে যে পরে যখন দেখলো যে শক্তিশালী হয়ে যেতেছে, তখন এটার পিছনে তারা সাপোর্ট দিছে এবং রেমিটেন্স শাটডাউনে একটা রোল প্লে করছে, এটা আমি অস্বীকার করতেছি না। কিন্তু শুরু থেকে কিন্তু এটা তারা ছিল না, কিন্তু এখন মানুষ কিন্তু মনে করতেছে যে এই গণ অভ্যুত্থানে ইলিয়াস আর পিনাকি রোল একেবারে বিতর্কিত করা যাবে যাবে না। এরা হইতেছে যে একটা ভালো একটা রোল প্লে করছে, এরা এরা না থাকলে এই গণ অভ্যুত্থান সফল হইতো না। এদের এরাই মূল নেতৃত্ব দিছে, এগুলো মানুষ মনে করতেছে, কিন্তু মানে তাদের যারা ফলোয়ার। কিন্তু আপনি যদি তাদের ভিডিও ঘাইটে দেখেন তখন আপনি অন্য একটা পিকচার পাবেন। এবং আমাদের গত ভিডিওতে, এবং ফাইসুল ভাই গত ভিডিওর লিঙ্কটা, হ্যাঁ, হুম। এখানে দিয়ে দিয়েন, এবং ওই যে পিনাকি আর ইলিয়াসের ওই ক্লিপ গুলা আবার এটাতে দিয়ে দেন, ঠিক আছে? যে